ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি এসএলএসটি কেমিস্ট্রির যে 2016 এর কোয়েশ্চেন ছিল 11-12 এর, তার 10টা কোয়েশ্চেন সলভ করাবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, স্লোপ অফ দ্য প্লট অফ ln kp ভার্সাস 1/t উইল বি অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ পজিটিভ, পজিটিভ ফর এক্সোথার্মিক রিয়াকশন, নেগেটিভ ফর এন্ডোথার্মিক রিয়াকশন। ওকে, দেখো স্লোপের কথা বলা হচ্ছে কখন, যখন আমরা ln kp আর 1/t প্লট করছি। ঠিক আছে, তো তাহলে স্লোপটা কি সেটা আগে জানতে হবে, তবেই আমরা সেটা পজিটিভ কি নেগেটিভ বা পজিটিভ ফর এক্সোথার্মিক রিয়াকশন এগুলো জানতে পারবো। তো দেখো, এক্সোথার্মিক রিয়াকশন হলে আমরা জানি ΔH ইকুয়াল টু এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে নেগেটিভ অ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ΔH হচ্ছে পজিটিভ। তো দেখা যাক তাহলে, প্রথমে আমরা দেখে নিই ভ্যান্ট অফ ইকুয়েশন কি বলছে। ঠিক আছে, ভ্যান্ট অফ ইকুয়েশনটা কি সেটা প্রথমে দেখে নিই। দেখো, দেখো ডেল জে জিরো ইকুয়াল টু ডেল এইচ জিরো মাইনাস টি ডেল এস জিরো। ওকে, আমরা আর কি জানি, ডেল জে জিরো ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে। তো দেখো, এই দুটোকে কি করব, ইকুয়াল করব। তাহলে ইকুয়াল করে কি পাবো, মাইনাস আর টি এল এন কে ইকুয়াল টু ডেল এইচ জিরো মাইনাস টি ডেল এস জিরো। ওকে, और এল এন কে মাইনাস আর টি দিয়ে এইদিকে যদি নিয়ে চলে আসি, তাহলে ডেল এইচ জিরো বাই আর টি মাইনাস টি টি কেটে যাবে, ডেল এস জিরো বাই আর, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, এই যে ভান্ট অফ ইকুয়েশনটা আমরা পেলাম, এটা আমরা যদি স্ট্রেট লাইনের যে ইকুয়েশন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটাকে দেখো, এখানে আমরা কি কি পাচ্ছি। এখানে এক্স, এমটা কি, এমটা হচ্ছে স্লোপ অ্যান্ড সিটা হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট, ওকে, ইন্টারসেপ্ট। তো দেখো, এখানে ln কে ভার্সাস 1/t আমরা যদি প্লট করি, তাহলে এখানে এই যে পার্টটা মাইনাস ডেল এইচ বাই আর, এটা কি হবে, এম মানে স্লোপ, অ্যান্ড এটা হয়ে যাচ্ছে কি সি, ইন্টারসেপ্ট, রাইট। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, দেখো এবার, তাহলে এম ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর। দেখো এবারে, তাহলে এক্ষেত্রে স্লোপটা পজিটিভ কখন হবে, m ইকুয়াল টু পজিটিভ তখনই সম্ভব when del h ইকুয়াল টু নেগেটিভ, রাইট। del h ইকুয়াল টু নেগেটিভ মানে রিয়াকশনটা এক্সোথার্মিক হতে হবে। ওকে, আর m ইকুয়াল টু নেগেটিভ তখন হবে যখন del h ইকুয়াল টু পজিটিভ হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। পজিটিভ মানে তখন কি হতে হবে, কি হবে, এন্ডোথার্মিক। তাহলে দেখা যাক আমাদের অপশনগুলো কি বলছে। পজিটিভ ফর এক্সোথার্মিক রিয়াকশন মানে স্লোপটা বলছে পজিটিভ হবে এক্সোথার্মিক রিয়াকশনের জন্য। দেখো, আমরা কিন্তু এই পয়েন্টটা সঠিক পাচ্ছি, তাই না। এম ইকুয়াল টু পজিটিভ কখন পাচ্ছি, যখন ডেল এইচ ইকুয়াল টু নেগেটিভ। তো তাহলে দেখো, এখানে অপশন সি হয়ে যাবে অ্যান্সার, কারণ নেগেটিভ ফর এন্ডোথার্মিক রিয়াকশন। দেখো, এন্ডোথার্মিক রিয়াকশন যখন আমরা পাচ্ছি, ওকে, এন্ডোথার্মিক রিয়াকশন আমরা যখন করছি, আচ্ছা এই কোয়েশ্চেনটা মেবি ভুল আছে, হ্যাঁ কোয়েশ্চেনটা ভুল আছে, এটাও এক্সোথার্মিক হবে, এক্সোথার্মিক। ঠিক আছে, এক্সোথার্মিক। নেগেটিভ ফর এক্সোথার্মিক রিয়াকশন আমরা পাচ্ছি না, ঠিক আছে, নেগেটিভ ফর এন্ডোথার্মিক পাচ্ছি। তাহলে ডেফিনেটলি এটা রং, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কারেক্ট অর্ডার অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। দেখো, কারেক্ট অর্ডার অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, আমরা কি জানি ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স কখন বেশি হয়। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স আমরা এরকম একটা সাইন দ্বারা রিপ্রেজেন্ট করি, একে ইনক্রিজ করে কখন, যখন স্পিড অফ আয়ন, দেখো যখন স্পিড অফ আয়ন কি করবে, ইনক্রিজ করবে, স্পিড অফ আয়ন ইনক্রিজ করবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে
তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অ্যাকচুয়ালি আয়নিক মোবিলিটির সাথে প্রপোর্শনাল। আয়নিক মোবিলিটি। আবার অন্যদিকে আয়নিক মোবিলিটি এটা প্রপোর্শনাল হচ্ছে সাইজ অফ আয়ন। তাহলে দেখো আয়নের সাইজ যখন ছোট হবে তখন কি হবে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স তখন বেশি হওয়ার কথা। ঠিক আছে, আবার দেখো গ্রোথাসের যে প্রোটন জাম্পিং থিওরি আছে, গ্রোথাসের প্রোটন জাম্পিং যে মেকানিজম আছে, সেখানে আমরা দেখেছি যে H প্লাস এর আয়নিক মোবিলিটি গ্রেটার দ্যান OH মাইনাস। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি কি আছে দেখো, HCl আছে, NOH আছে, তাহলে ডেফিনেটলি HCl NOH এদের মধ্যে HCl এর বেশি হবে। আবার সোডিয়াম প্লাস ক্যাটায়নের সাইজ দেখো তোমার লেস দ্যান, সাইজের কথা বলছি, লেস দ্যান K প্লাস, তার মানে মোবিলিটি রিভার্সটা হবে। ওকে, তাহলে মোবিলিটি K প্লাস এর গ্রেটার দ্যান সোডিয়াম প্লাস। ওকে, তো তাহলে দেখো এই এত কিছু কনসিডার করলে আমরা পেয়ে যাচ্ছি অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। Adsorption of a gas on a solid surface at constant temperature follows Langmuir isotherm। দেখো এখানে আমাদের কোয়েশ্চেনে কি ক্লু দিয়েছে, Langmuir isotherm ফলো করে। Adsorption of a gas on a solid surface কি করছে, Langmuir isotherm ফলো করছে। The fraction of surface covered by the gas। তাহলে দেখো fraction of surface covered by the gas theta equal to আমরা জানি AP by 1 plus BP। ওকে, এটা কি, এটা হচ্ছে Langmuir isotherm, এটা হচ্ছে Langmuir adsorption isotherm। ওকে, দেখো চলো এবার দেখো এখানে এ বি কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট যেগুলো ডিপেন্ডস করে তোমার অ্যাডসরবেন্টের নেচার এবং টেম্পারেচারের উপর। ওকে, এবার আমরা আছি অপশনে, দেখো আমাদের কি কি এখানে ফাইন্ড আউট করতে হবে। ডিক্রিসেস উইথ ইনক্রিজিং প্রেসার, তো প্রেসার ইনক্রিজ করলে কি ডিক্রিজ করবে, বা ইনক্রিজিং প্রেসার ইনক্রিজ করবে, এই যে মানে এই ফ্র্যাকশন অফ সারফেস কভার থিটা, এটা কি ইনক্রিজ করবে প্রেসার বাড়লে। এরপর দেওয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার অ্যাট ভেরি লো প্রেসার। আচ্ছা দেখো তাহলে দেখে নি লো প্রেসারে কি হচ্ছে, লো প্রেসারে কি হচ্ছে দেখি। যখন প্রেসার খুব লো সেখানে আমরা পি লেস দ্যান 1 মানে ধরে নিতে পারি 1 প্লাস বিপি ইকুইভ্যালেন্ট টু 1। ওকে, তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আমাদের দেখো, তাহলে সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাব এপি। তাহলে এখান থেকে বলতে পারি থিটা প্রপোর্শনাল টু পি। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, যে লো প্রেসারের যে ফ্র্যাকশনাল কভারেজটা তোমার এখানে আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে, প্রেসারের সাথে সমানুপাতিক, তাই তো, প্রেসারের সাথে সমানুপাতিক, তার মানে ডিপেন্ডেন্ট। তাহলে অ্যাট ভেরি লো প্রেসার, এই যে অপশনটা, অপশন সি ইনকারেক্ট। ঠিক আছে, প্রপোর্শনাল হচ্ছে, লো প্রেসারের সাথে প্রপোর্শনাল হচ্ছে। তাহলে এই যে ডিক্রিজ উইথ ইনক্রিজিং প্রেসার বা ইনক্রিজ উইথ ইনক্রিজিং প্রেসার, এগুলোও রং হচ্ছে। দেখো তাহলে এবার হাই প্রেসারে যেটা ওটাই সঠিক হবে। তাহলে হাই প্রেসার, দেখে নি হাই প্রেসার এটাতে কি হবে, দেখো হাই প্রেসারে আমরা যেটা জানি যে 1 প্লাস, প্রেসার যদি খুব হাই হয় তাহলে সেক্ষেত্রে 1 প্লাস বিপি এটা ইকুইভ্যালেন্ট টু কি হয়ে যাবে, বিপি। তাহলে দেখো সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু সেক্ষেত্রে হয়ে যাবে এপি বাই বিপি। দেখো তাহলে পিপি কেটে গেল, তাহলে এ বাই বি। তাহলে আমরা বলতে পারি থিটা প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 0, মানে প্রেসারের ওপর ডিপেন্ডেন্ট নয়, দেখো তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার অ্যাট হাই প্রেসার। তাহলে আমরা কি বলতে পারছি, কোয়েশ্চেনে কি আছে, দ্য ফ্র্যাকশন অফ সারফেস কভার্ড বাই দ্য গ্যাস
fraction of surface covered by the gas independent of pressure at high pressure. তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। চলো এবারে একটা কেমিক্যাল কাইনেটিক্স এর কোয়েশ্চেন। কি বলছে? ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন প্লট অফ ln AT by A0 ভার্সাস টাইম t উইল বি। দেখো এটার জন্য এটা অ্যাকচুয়ালি যেটা বলেছে এখানে, দেখো আমরা বুঝতেই পারছি এটি এখানে কি প্রোডাক্টের পরিমাণ, তাই তো, প্রোডাক্ট আফটার টাইম টি। ওকে, প্রোডাক্ট আফটার টাইম টি। দেখো A0 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বোঝাচ্ছে, তাই তো, রিয়াক্ট্যান্টের। দেখো রিয়াক্ট্যান্ট, এটা ডেফিনিটলি এটা রিয়াক্ট্যান্ট। ওকে, রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন বোঝাচ্ছে। ওকে, চলো তাহলে the integrated rate equation for a first order reaction is ln A by A minus x, ওকে, ইকুয়াল টু কেটি। এটা আমরা জানি, তাই তো, ইকুয়াল টু কেটি, যেটা ই হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অ্যান্ড A মাইনাস এক্স হচ্ছে কনসেন্ট্রেশন আফটার টাইম টি। কি বলেছে দেখো, প্লট অফ ln AT A0 ভার্সাস টাইম টি উইল বি। প্লট যে আমরা ড্র করব, তো এইগুলো তাহলে এখানে স্লোপটা কিরকম পাবো, স্লোপটা কিরকম পাবো, দেখো স্লোপটা তাহলে কিভাবে পাবো, কিভাবে এখানে করব। এখানে তাহলে এর জায়গায় আমরা কি বসাবো, দেখো অর ln A0 বাই AT, যেরকম আমাদের কোয়েশ্চেনে আছে, ঠিক আছে, ইকুয়াল টু কেটি হবে। ওকে, তাহলে নেক্সট কি হবে, অর এটাকে উল্টে দিতে হবে, আমাদের কোয়েশ্চেনে যেরকম আছে সেই রকম উল্টে দিতে হবে। তাহলে ln AT বাই A0 ইকুয়াল টু মাইনাস কেটি হবে, ঠিক আছে, মাইনাস হয়ে যাবে, মাইনাস কেটি। এবার দেখো যখন আমরা এই ln AT A0 আর এটা টি প্লট করব, তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, আমরা নেগেটিভ স্লোপ পাচ্ছি, নেগেটিভ স্লোপ, দেখো মাইনাস কে পাচ্ছি, এটা হচ্ছে স্লোপ। এবং এখানে c ইকুয়াল টু 0, এটা কার সাথে কম্পেয়ার করলাম, y ইকুয়াল টু mx প্লাস c, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে পেলাম। ওকে, y ভার্সাস x প্লট করলে যা পাবো এখানে তাই, স্লোপ m পাবো, এখানে মাইনাস কে পাচ্ছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, a straight line with a negative slope passing through origin. ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোয়েশ্চেনটা কি বলছে, equimolecular concentrations of glucose and NaCl in water will be। দেখো lower the freezing point of water to the some extent, lower the freezing point of water more in case of NaCl than glucose, elevate the boiling point of water more in case of glucose than NaCl, be isotonic। দেখো এখানে যেটা আমাদের দেখতে হবে প্রথমেই, যে দুটোই ইকুইমলিকুলার কনসেন্ট্রেশন, মানে মোলালিটি দুজনের সেম। ওকে, মোলালিটি সেম। এবার দেখো এখানে যেটা বলার, যে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট অ্যান্ড লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট বোথ আর কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি মানে কি, কলিগেটিভ প্রপার্টি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কলিগেটিভ প্রপার্টি, ওকে, কলিগেটিভ প্রপার্টি মানে কি, কলিগেটিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ আয়নস obtained after dissociation, ওকে, dissociation or association, ঠিক আছে। তো এখানে আমাদের ডিসোসিয়েট করবে কোনটা, NaCl। NaCl কি করবে, এখানে দুটো আয়ন দেবে, 2 আয়নস দেবে, বাট নো ডিসোসিয়েশন ফর গ্লুকোজ। গ্লুকোজে কিন্তু কোনো রকম ডিসোসিয়েশন হবে না। তো সেই কারণে দেখো
যেহেতু নাম্বার অফ আয়ন ইনক্রিজ করছে NaCl এর ক্ষেত্রে, সেই জন্য কোয়ালিটেটিভ প্রপার্টি ইনক্রিজ করবে NaCl এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কোনটা হয়ে যাবে অ্যান্সার? লোয়ার দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার টু দি সাম এক্সটেন্ট। ওকে, এরপর বলছে লোয়ার দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার মোর ইন কেস অফ NaCl অ্যান্ড দেন গ্লুকোজ। তাহলে দেখো, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? অপশন বি কারেক্ট হবে, কারণ NaCl ডেফিনেটলি প্রপার্টি, কোলিগেটিভ প্রপার্টিকে এনহান্স করবে। এনহান্স করার অর্থ ফ্রিজিং পয়েন্ট আরো বেশি লোয়ার হবে, বাট গ্লুকোজের ক্ষেত্রে হবে না, সেই কারণে অপশন সি ইনকারেক্ট। চলো নেক্সট দেখো, একটা ছোট্ট নিউমেরিক্যালস দেওয়া আছে। An aqueous solution containing m moles of a non-volatile solute not dissociated or associated. Okay, non-volatile solute not dissociated or associated freezes at minus 0.186 degrees centigrade. The elevation of boiling point of the same solution will be. তো আমাদের কত কি ক্যালকুলেশন করতে হবে? ডেল টিভি কত ক্যালকুলেশন করতে হবে? কি কি প্রোভাইড করা আছে দেখো, কে প্রোভাইড করা আছে, কেবি প্রোভাইড করা আছে। তাহলে এখানে ডেল টি এফ কি হবে দেখো, ফ্রিজেস অ্যাট 0.186 ডিগ্রি বলেছে, তাহলে ডেল টি এফ কত হবে? 0 মাইনাস মাইনাস 186 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0.186 ডিগ্রি হবে ডেল টি এফ এর ভ্যালু। ওকে, এবার এখানে বলেছে এম মোলস মানে মোলালিটি এম। দেখো এখানে এই যে কেএফ, এটা কি? কেএফ হচ্ছে মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। ওকে, নেক্সট দেখো কেএম, এটা হচ্ছে মোলাল, কেএফটা মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট অ্যান্ড সরি কেবি, কেবিটা হচ্ছে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। ওকে, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। দেখো, ওকে, বলে দিয়েছি সবকিছু। এবার যেটা মেন জায়গায় আসছি, যে আমাদের অ্যাকচুয়ালি কি ক্যালকুলেশন করতে হবে দেখে নাও। তো আমরা জানি ডেল টি এফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম। ওকে, আর একটা কি, ডেল টিবি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ইকুয়াল টু কেবি ইন্টু এম। তাহলে আমাদের ডেল টিবি যদি ক্যালকুলেশন করতে হয়, এখানে কেবির ভ্যালু আমাদের দেওয়া আছে, তো আমাদের লাগবে কি? এম এর ভ্যালু। ওকে, তাহলে এম ইকুয়াল টু দেখো এখান থেকে পেয়ে যাব এম ইকুয়াল টু ডেল টি এফ বাই কে। তাহলে ডেল টি এফ মানে 0.186 বাই কে এফ এর ভ্যালু আমরা জানি 1.86। ওকে, তাহলে দেখো এখানে কি পেয়ে যাব? আচ্ছা, এইখানে একেবারে ক্যালকুলেশন করে নি। কেবির ভ্যালু দেওয়া আছে 0.512 ইন্টু, তাহলে 0.186 বাই 186 হবে 1.86 হবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে 0.0512, 0.0512। ওকে, দেখো ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ফর সেভারেল রিয়াকশনস অ্যান্ড ইনক্রিজ ইন টেম্পারেচার ফ্রম 300 Kelvin to 310 Kelvin increases the rate approximately by what percentage? তাহলে দেখো এখানে পার্সেন্টেজের রুলে আমাদের প্রবলেমটা সলভ করে কিন্তু দেখাতে হবে। ওকে, দেখো তাহলে কিভাবে করব? দেখো আমরা যেটা জানি, আমি এখানে লিখে বলে দিচ্ছি, যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে রেটটা কি হয়? ডাবল হয়, রেট ডাবল হয়, রেট ডাবল হয়ে যায় ফর এভরি 10 Kelvin or 10 degree centigrade increase in temperature। ঠিক আছে, এটা আমরা জানি, মানে এটা আমাদের জানতে হবে যে যে কোনো রিয়াকশনের জন্য রেটটা অ্যাপ্রক্সিমেটলি ডাবল হয়ে যায় ফর 10 Kelvin and 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য। ঠিক আছে, তো দেখো এখানে তাহলে ইনক্রিজ হবে কত? এখানে যেহেতু দেখতেই পাচ্ছি আমরা 310 থেকে 300 মাইনাস করলে এখানে 10 কে ইনক্রিজ করছে।
তাহলে ডেফিনেটলি এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল হওয়া মানে কি, ডাবল হয়ে যাচ্ছে মানে 2 টাইমস অফ অরিজিনাল রেট, 2 টাইমস অফ অরিজিনাল রেট, তাই না? অরিজিনাল রেট। চলো তাহলে এবার ক্যালকুলেশন করব পুরোপুরি যেভাবে আমরা পার্সেন্টেজ যে প্রবলেম করে থাকি ঠিক সেইভাবে। দেখো তাহলে এখানে ইনক্রিজ কত হচ্ছে, ইনক্রিজ অ্যামাউন্টটা কত, ইনক্রিজড বাই, দেখো তাহলে এখানে কি হবে, নিউ রেট মাইনাস অরিজিনাল রেট, অরিজিনাল রেট। তাহলে নিউ রেট মানে কি 2 ইন্টু অরিজিনাল রেট, কারণ নিউ রেটটা তো ডাবল হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু অরিজিনাল রেট মাইনাস অরিজিনাল রেট, অরিজিনাল রেট। ওকে, দেখো তাহলে এখানে পার্সেন্টেজ ইনক্রিজ, পার্সেন্টেজ ইনক্রিজ কত হচ্ছে, কিভাবে করব, দেখো দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু অরিজিনাল রেট মাইনাস অরিজিনাল রেট মানে আমরা অ্যাকচুয়ালি অরিজিনাল রেট পাচ্ছি। ওকে, তাহলে অরিজিনাল রেটের কত অ্যামাউন্ট ইনক্রিজ করছে, অরিজিনাল রেট অ্যামাউন্টই ইনক্রিজ করছে, তাহলে 100-এ কত ইনক্রিজ করবে, একদম ঐকিক নিয়ম। তাহলে অরিজিনাল রেট ডিভাইড বাই অরিজিনাল রেট, ওকে, ইনটু 100। দেখো তাহলে এটা কত পেয়ে যাচ্ছি, 100% পেয়ে যাচ্ছি না, পার্সেন্টেজ ইনক্রিজ 100%। ওকে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন আ রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক প্রসেস হুইচ ইজ দ্য ফলোয়িং অফ দ্য ফলোয়িং থার্মোডাইনামিক ভ্যারিয়েবল ডাজ নট চেঞ্জ। দেখো এখানে বলে দিয়েছে রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক প্রসেস মানে ডেফিনেটলি এখানে ডি কিউ রিভার্সিবল ইকুয়াল টু 0, মানে বাইরে থেকে কোনো হিটের আদান প্রদান হবে না, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা একটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস মিনস এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এখানে যে ওয়ার্ক ডানটা হবে, ওয়ার্ক ডান তাহলে এনার্জি কোথায় থেকে পাবে, ডেফিনেটলি ইন্টারনাল এনার্জি থেকে, ইন্টারনাল এনার্জি এখানে খরচা হবে। ঠিক আছে, তাহলে ইন্টারনাল এনার্জি যখন চেঞ্জ হবে ডেফিনেটলি টেম্পারেচার চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যান্সার হচ্ছে না, এবং ওয়ার্ক ডান হবে মানে ডেফিনেটলি ভলিউম চেঞ্জ হবে, তিনটেই হচ্ছে না, হবে এনট্রপি। এবার দেখো এনট্রপি মানে আমরা কি জানি, ডেল এস ইকুয়াল টু ডি কিউ রিভার্সিবল বাই টি। এবার ডি কিউ রিভার্সিবল যখন 0, ডেল এস ডেফিনেটলি 0, তাহলে কোনটা 0 হবে না, এনট্রপির পরিবর্তন 0, মানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, অপশন ডি। চলো এর পরের কোয়েশ্চেন দেখো, সারফেস টেনশন অফ ওয়াটার ইনক্রিজেস with increase in temperature, increase with increasing concentration of acetic acid, increases with increasing concentration of KCl, depends on mass of water, wrong, increase with increasing temperature। দেখো টেম্পারেচার ইনক্রিজ করলে কিন্তু কখনো তোমার সারফেস টেনশন বাড়ে না, সারফেস টেনশন কমে, তার কারণ যখন টেম্পারেচার ইনক্রিজ করছে তখন ইন্টারমলিকুলার ফোর্স আইএফ, ইন্টারমলিকুলার ফোর্স কি করে, ডিক্রিজ করে, ডিক্রিজ করে, এবং সেম ভাবে সারফেস টেনশন এটাও ডিক্রিজ করে। ওকে, এবার আছে অ্যাসিটিক অ্যাসিডের কথা, এটা একটা সারফেক্ট্যান্টের মতো কাজ করে। সারফেক্ট্যান্ট কি করে, তাহলে এটা হচ্ছে না, সারফেক্ট্যান্ট কি করে, সারফেস টেনশন কমায়, সারফেক্ট্যান্ট সারফেস টেনশন কমায়, সেই কারণে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বেশি হয়ে গেলে সারফেস টেনশন ডিক্রিজ করবে, তাহলে এটাও হচ্ছে না। এরপর বলছে ইনক্রিজেস উইথ ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ কেসিএল। দেখো কেসিএলটা তো একটা ইলেকট্রোলাইট, এটা কে প্লাস অ্যান্ড সিএল মাইনাস হয়ে ভাঙবে, তাহলে কে প্লাস জলের এইচ প্লাসের সাথে একটা কি করবে, একটা মলিকুলার বন্ডিং করবে, আবার সিএল মাইনাস কি করবে, ও সরি ওএইচ মাইনাসের সাথে করবে, সিএল মাইনাস এইচ প্লাসের সাথে মলিকুলার বন্ডিং করবে, তাই না? দেখো তার মানে কি হচ্ছে, এখানে ইন্টার মলিকুলার বন্ডিং হচ্ছে ওয়াটার এবং কেসিএল এর মধ্যে, তাহলে ডেফিনেটলি এখানে কি হবে, সারফেস টেনশন ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চলো এবারে নেক্সট কোয়েশ্চেন দেখো, তাই ইকুইলিব্রিয়াম, দেখো রিয়াকশনটা দেওয়া আছে, shift towards right
by increasing pressure and temperature, shifted towards left by increasing pressure and temperature, shifted towards right by increasing pressure, shifted towards right by increasing T. দেখো এখানে আমাদের যেটা ফলো করতে হবে লা শাটেলিয়ার্স প্রিন্সিপাল, লা শাটেলিয়ার্স প্রিন্সিপাল। ওকে, দেখো এখানে আমরা ভালো করে যদি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়াকশনটাতে কি হচ্ছে, নাম্বার অফ মোলস ইনক্রিজ করছে, নাম্বার অফ মোলস ইনক্রিজ করছে, অ্যাট দ্য সেম টাইম এখানে হিট ইভলভ হচ্ছে, হিট ইভলভ হচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু লা শাটেলিয়ার্স প্রিন্সিপাল যদি প্রেসার অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজ করা হয় তাহলে এখানে কি হবে, কি হওয়া উচিত, ইকুইলিব্রিয়ামটা আবার মেনটেন করার জন্য, ঠিক আছে, ইকুইলিব্রিয়ামটা মেনটেন করার জন্য মানে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়ামটা রি-এস্টাবলিশ করার জন্য কি হবে, যখন আমরা প্রেসার ইনক্রিজ করব এটা কি হবে, রিভার্স রিয়াকশনটা হতে চাইবে মানে প্রোডাক্টটা ফর্ম করবে, তাই না? তাহলে এই যে দেওয়া আছে শিফটেড টুয়ার্ডস রাইট বাই ইনক্রিজিং প্রেসার অ্যান্ড টেম্পারেচার, এটা একদম ভুল হবে না, কারণ আমরা যখন প্রেসার অ্যাপ্লাই করব তখন ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে, ঠিক আছে। প্রেসার টেম্পারেচার অ্যাপ্লাই করলে যেহেতু এখানে হিট ইভলভ হচ্ছে, কি করবে, হিটটা ইউটিলাইজ করে নিতে চাইবে, তাহলে রিভার্স রিয়াকশনটা নিশ্চয়ই হিট অ্যাবজর্ব করবে, তাহলে এক্ষেত্রে কি হবে, রিভার্স মানে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তাহলে কোন দিকে শিফট করবে, এটা শিফট করবে লেফটে, শিফটেড টুয়ার্ডস লেফট, ঠিক আছে, শিফটেড টুয়ার্ডস লেফট, লেফটে শিফট করবে, ভালো করে এই জায়গাটা বুঝবে। ওকে, দেখো চলো তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, তো আমি নেক্সট আবার 10টা কোয়েশ্চেন নিয়ে আসবো। চলো তার আগে শেষ করার আগে বলে দিই আমাদের কি কোর্স, এইটা একদম নিউ লঞ্চ হয়েছে এই কোর্সটা, ঠিক আছে। এখানে শুধুমাত্র 40+ টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস করানো হবে, ঠিক আছে, টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস। মাথায় রাখবে এই যে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো এখন আমি সলভ করালাম, এইগুলোর কিন্তু প্রত্যেকটা থিওরি ক্যাটালিস্ট ব্যাচে হয়ে গেছে, প্লাস প্র্যাকটিস ব্যাচ অলরেডি হয়ে গেছে। এবার এইটাতে যারা জয়েন করবে তারা রেগুলার এভরিডে একটা করে প্র্যাকটিস ক্লাস পাবে, এভরিডে একটা করে টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে। এবার এই প্র্যাকটিস ক্লাসটা হবে কতদিন, প্র্যাকটিস ক্লাসটা হবে 12 সেপ্টেম্বর পর্যন্ত, এভরিডে একটা করে তো থাকবেই, ঠিক আছে, এভরিডে একটা করে থাকবেই, তার কখনো কখনো এখানে এভরিডে দুটো করেও প্র্যাকটিস ক্লাস করানো হয়ে যেতে পারে, ঠিক আছে, হয়তো একটা লাইভ ক্লাস হলো আর একটা রেকর্ডেড লাইভ ক্লাস আপলোড করে দিলাম যেগুলো আমার আগে হয়েছে, তো সেইভাবে করানো হবে, ঠিক আছে। এবং এই ব্যাচটা নেওয়ার একটাই সুবিধে, এখানে সাজেস্টিভ ডিসকাশন মাঝে মধ্যে করা হবে, সাজেস্টিভ ডিসকাশন টপিক ওয়াইজ, যে কিরকম কি পড়লে কিরকম কি কোয়েশ্চেন আসবে সেই রকম সাজেস্টিভ ডিসকাশনও করা হবে এই কোর্সে, ঠিক আছে। এবং এতে 4টা 4 ফুল মক টেস্ট ইনক্লুডেড আছে, যেটা একদম লাস্টে নেওয়া হবে, ঠিক আছে। এটা যদি মক টেস্ট নাও দিতে পারো তোমরা, কোনো অসুবিধা হবে না, কারণ এই যে প্র্যাকটিস ক্লাসগুলো কোয়েশ্চেন অ্যান্সার ওয়াইজ যেইভাবে আজকে আমি সলভ করালাম, একদম ডিটেলসে, এর চেয়েও ডিটেলসে পেড ব্যাচে ক্লাস হয়, কোয়েশ্চেন অ্যান্সার এর চেয়েও ডিটেলসে ডিসকাস করা হয়, আর ঠিক আছে। তো এই কোর্সটা তোমরা পারচেস করতে পারো, এটার ফিস মাত্র 799, মাত্র 799, ওয়ান টাইম পেমেন্ট, এবং এটার কি আছে 1 ইয়ার ভ্যালিডিটি আছে, 1 ইয়ার ভ্যালিডিটি, ঠিক আছে। অতএব এই যে কোর্সটা, এটা তোমরা যদি পারচেস করো একদমই ঠকবে না, এবং পরীক্ষার আগে এটা একদম তোমাদের কি বলবো মানে একটা ক্যাপসুল হিসেবে কাজ করবে, যেটা আমি মনে করি এটা তোমাদের অনেক বেনিফিশিয়াল হবে প্র্যাকটিস ক্লাসে জয়েন করলে। আরেকটা আমাদের চলছে মক টেস্ট, এটা এভরি উইকে টপিক ওয়াইজ মক টেস্ট অ্যান্ড ফুল মক টেস্ট হচ্ছে, 3টে করে দেখো দেওয়া আছে, এখানে কি থাকবে, ফুল মক টেস্ট প্লাস টপিক ওয়াইজ দুটোই এখানে পেয়ে যাচ্ছ, এবং এটাও 1 ইয়ার ভ্যালিড থাকবে, এবং এক একটা মক টেস্ট তোমরা অনেকবার করে দিতে পারবে, ঠিক আছে, অনেকবার করে দিতে পারবে। এই মক টেস্টটাও চলবে তোমার 13 সেপ্টেম্বর পর্যন্ত, 13 সেপ্টেম্বর পর্যন্ত, এবং এগুলো প্রত্যেকটার লাইভ সলিউশন করিয়ে দেওয়া হবে।
ওকে, তো তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। এটার ফিস অনলি 400, যেটা 1 ইয়ার ভ্যালিডিটি পাবে, ঠিক আছে। এবং এইটাতে মক টেস্ট অলরেডি 14 মক টেস্ট অলরেডি হয়ে গেছে, তোমরা সেইগুলোও পাচ্ছ। এরপর যেগুলো আপলোড হবে সেইগুলোও তোমরা পাবে, ঠিক আছে। 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর আমাদের আরেকটা কোর্স, এটা এখন চলছে ক্যাটালিস্ট কোর্স, এটা অনেক দিন থেকে চলছে। এখানে অলরেডি 70+ ক্লাস হয়ে গেছে। ওকে, এখানে এভরিথিং ইনক্লুডেড আছে, মক টেস্ট, থিওরি প্লাস প্র্যাকটিস ক্লাস, এভরিথিং এখানে ইনক্লুডেড আছে। এবং এটার ভ্যালিডিটি থাকবে 2 ইয়ার্স, কারণ এখানে ডিটেলসে থিওরি, প্র্যাকটিস ক্লাস সমস্ত কিছু করানো হচ্ছে, ঠিক আছে। এবং এটার ফিস হচ্ছে অনলি 1460, 1460। ওকে, তো চলো তোমরা পারলে কোনো ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে। আমি নেক্সট আবার 10টা কোয়েশ্চেন নিয়ে আসবো। ওকে, তো আজকে এই পর্যন্ত।